হ্যালো, ওয়েলকাম টু ইনফাইনাইট ফিজিক্স। আজকে ক্লাস 10-এর গ্যাসের আচরণ যে অধ্যায়টা আছে সেই গ্যাসের আচরণ অধ্যায়ের 4 নম্বর ক্লাস। এর আগে 3টে ক্লাস হয়ে গেছে, তোমরা দেখোনি যারা তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা চ্যানেলের প্লেলিস্টে যাও কিংবা ডেসক্রিপশানে পুরো প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে গ্যাসের আচরণ অধ্যায়ের প্রথম থেকে 3টে ক্লাস দেখে এসে তারপর আজকে 4 নম্বর ক্লাসে এসো। আজকে 4 নম্বর ক্লাসে মূলত আলোচনা করব চার্লসের সূত্র নিয়ে এবং চার্লসের সূত্রের থেকে যে সমস্ত অঙ্কগুলো আসতে পারে এবং যে সমস্ত লেখচিত্রগুলো পরীক্ষাতে আসতে পারে সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক, দেখতে থাকো। দেখো, এর আগে বয়েলের সূত্র আমরা জেনেছি। বয়েলের সূত্রটা কি ছিল? বয়েলের সূত্রের গাণিতিক রূপটা ছিল পি সমানুপাতিক 1/v, অর্থাৎ চাপের সাথে আয়তন ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবং যে ইম্পর্ট্যান্ট জিনিসটা ছিল সেটা বয়েলের সূত্রে দুটো ধ্রুবক রাশি ছিল, একটা হচ্ছে ভর আর একটা হলো উষ্ণতা। এই ভর আর উষ্ণতা যদি স্থির থাকে তাহলে চাপ আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিক পরিবর্তিত। এর ডিটেলস আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, বিস্তারিত যাচ্ছি না। আজকে আমরা চার্লসের সূত্র নিয়ে মূলত আলোচনা করছি এবং চার্লসের সূত্রের ধ্রুবক রাশি হলো এম আর পি, অর্থাৎ ভর আর চাপ। তো দেখা যাক, চলো চার্লসের সূত্রটা কি। বিজ্ঞানী চার্লস বলছে যে কোনো গ্যাসকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে তার আয়তনটা বাড়বে, এবং কোনো গ্যাসকে যদি আমরা ঠান্ডা করি বা শীতল করি তাহলে তার আয়তনটা কমবে। এবার কতটা বাড়বে বা কতটা কমবে সেইটা একটা গাণিতিক সূত্রাকারে দিয়েছে। তো তোমরা মোটামুটি কিন্তু চার্লসের সূত্র এক্সাম্পল সবাই জানো, কিন্তু এটা জানোই না যে এটা অ্যাকচুয়ালি চার্লসের সূত্র অনুযায়ী হচ্ছে। দেখবে তোমরা বিশেষ করে দীপাবলিতে বা কোনো অনুষ্ঠানে ফানুস ওড়াও, মানে ফানুসটার নিচে একটা মোম দেয়া থাকে, সেই ফানুসটাতে মোমটাতে জ্বালিয়ে দিলে তারপর আস্তে আস্তে মোমবাতিটা আগুন ধরে যায় এবং তারপর কিন্তু ফানুসটা বড় আকারের ফুলে যায় এবং সেটা আকাশে উঠতে থাকে। তো এটা কিন্তু চার্লসের সূত্র থেকে হয়। দেখো, প্রথমে যে ফানুসের উপরে যে বেলুনটা ছিল সেটা কিন্তু কম, মানে আয়তনটা ছোট ছিল, কিন্তু যেই ফানুসটাতে আগুন দেওয়া হচ্ছে ভিতরের বায়ুগুলো গরম হয়ে যাচ্ছে, উত্তপ্ত হয়ে যাচ্ছে, তখন কিন্তু তার আয়তনটা বেড়ে পুরো যে আয়তনটা ফানুসের সেই পূর্ণ আয়তনটা অধিকার করছে। তো চলো চার্লসের সূত্রটার ডিটেলসটা দেখা যাক। চার্লসের সূত্র বলছে, দেখো, স্থির চাপে চাপ স্থির রেখে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে আয়তন হয়, প্রতি 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এই 1/273 ভগ্নাংশটাকে বলা হয় স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, এবং এটির মান সব ক্ষেত্রে সমান, সব গ্যাসের ক্ষেত্রে। আশা করছি কারোর বোঝা এটা সম্ভব হয়নি এবং সবার মাথার উপর দিয়ে চলে গেছে। এটাই হচ্ছে চার্লসের সূত্র। মনে হবে আপাত দৃষ্টিতে যে চার্লসের সূত্রটা হচ্ছে সবচেয়ে কঠিন, কিন্তু চার্লসের সূত্রটাকে যদি তোমরা স্টেপ বাই স্টেপ পড়ো তাহলে দেখবে চার্লসের সূত্রটা একদম ইজি লাগছে। দেখো কি বলছে, যে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের, মানে দুটো জিনিস স্থির আছে, একটা স্থির চাপ আর একটা কি নির্দিষ্ট ভর, মানে এটাও পর্যন্ত স্থির। স্থির চাপ আবার স্থির ভরের, মানে ভরের কোনো পরিবর্তন হবে না। গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে আয়তন, মানে প্রথম 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার যে আয়তন, তার 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি হলে বা হ্রাস হলে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি বাড়াই তাহলে তার সেই প্রাথমিক আয়তনের, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে আয়তনটা ছিল তার 1/273 অংশ বা গুণ হ্রাস বা বৃদ্ধি হবে। যদি বাড়াই তাহলে বাড়বে, যদি কমাই তাহলে কমবে। কেমন বিষয়টা? তো মনে করো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, ধরি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন, কোনো গ্যাসের আয়তন হচ্ছে V0। এইবার সেই তাপমাত্রাটাকে 1 ডিগ্রি বাড়ালাম, 1 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বা তাপমাত্রা, উষ্ণতা বৃদ্ধিতে
আয়তন বৃদ্ধি কতটা হবে? আয়তন বৃদ্ধি হবে না V0 ইন্টু 1/273। কেন না 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস হবে বলেছে, কিন্তু কার না প্রাথমিক আয়তনের, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে আয়তনটা ছিল, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যেহেতু আয়তন ছিল V0, তাহলে তার 1/273 অংশ, মানে V0 ইন্টু 1/273 হলো। যদি একই রকমভাবে তোমরা 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধিটা কত হবে, একই রকম, একের জায়গায় শুধু 2 হয়ে যাবে, মানে V0/273 এইটা ঠিক থাকবে ইন্টু 2 হয়ে যাবে। একই রকমভাবে যদি 3 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি কত হবে, V0/273 এটা ঠিক থাকবে ইন্টু 3 ডিগ্রি হবে। এবার যেহেতু আমরা একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন চাইছি, যেটা ইন জেনারেল মানে অঙ্ক করার ক্ষেত্রে যে ডাটা দিক না কেন আমরা সেখানে সেটা পুট করতে পারবো, তাহলে সেটা কি হবে, এই 1 2 3 4 এইরকম না লিখে, এগুলো যেহেতু উষ্ণতা, তাই উষ্ণতাকে আমরা কি দিয়ে লিখব, টি বা টেম্পারেচার স্মল টি দিয়ে লিখব। তাহলে সেই রকমভাবে যদি লিখি তাহলে কি হবে না T°C উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি কত হবে না V0/273 ইন্টু টি, এইটা হবে V0/273 ইন্টু টি। এই পোর্শনটা আমরা পেলাম। এটা হচ্ছে আয়তন বৃদ্ধি, T°C উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি হলো V0/273 ইন্টু টি, এটা হলো। এইবার এটা তো গেল আয়তন বৃদ্ধি, কিন্তু মোট আয়তন তাহলে কত হলো, মোট আয়তন কত, দেখো ছিল আমার প্রাথমিক আয়তন ছিল কত V0, আর এখন কতটুকু বেড়েছে না V0 ইন্টু T/273, এতটুকু বেড়েছে। তাহলে ছিল এত, বেড়েছে এত, তাহলে মোট কত হবে, অতএব মোট আয়তন কত হবে, মোট আয়তন হবে V0 প্লাস V0T/273। তাহলে কত হবে, V0 যদি আমরা কমন নিয়ে নিই হবে 1 প্লাস T/273, 1 প্লাস T/273। এইটা হলো কিনা না মোট আয়তন। এইবার দেখো যদি আয়তনটা বাড়ে তাহলে তো প্লাস হবে, কিন্তু যদি আয়তনটা কমে, আয়তনটা কমলে কি হবে, আয়তনটা কমলে হয়ে যাবে মাইনাস। মানে এই সূত্রটাকে যদি আমরা ইন জেনারেল সূত্র হিসাবে লিখতে চাই, যে T°C উষ্ণতা বাড়ালে বা কমালে মোট আয়তন কত হবে, তাহলে মোট আয়তন হবে একদম ইন জেনারেল ফর্মুলা, কি হবে না VT ইকুয়াল টু হবে V0 ইন্টু 1 প্লাস মাইনাস T/273। বোঝা গেল, এটাই হলো মোট আয়তন, এটাই গেল মোট আয়তন। T°C উষ্ণতা যদি বাড়াই তাহলে প্লাস, আর যদি কমাই তাহলে হচ্ছে, এখানে যদি বাড়াই তাহলে প্লাস হবে, আর যদি কমাই তাহলে হচ্ছে মাইনাস হবে, বাড়ালে প্লাস কমালে মাইনাস। বোঝা গেল, এটাই ফর্মুলা। এবার এখান থেকে একটা খুব সুন্দর ডেটা আছে, সেটা দেখো, সেটা হলো এই 273, আমি এখানে ধরে নিলাম প্লাস ফর্মুলাটাকে, প্লাস ফর্মুলাটা নিয়ে এগোচ্ছি, যে কোনো একটা ফর্মুলা। তাহলে V0 প্লাস T/273 এই পর্যন্ত থাকলো। এইবার 273 লসাগু হবে, এটা তো একদম বাচ্চাবেলার কারবার। দেখো 273 লসাগু করলাম, তাহলে 1-এর সাথে গুণ হয়ে গেলে হবে 273, আর এটা হবে 273কে 273 দ্বারা ভাগ করলে 1, তাহলে সেটা টির সাথে গুণ হবে 273 প্লাস টি। এই জিনিসটা কি, এই যে 273 প্লাস টি উপরে যে টার্মটা, এই 273 প্লাস টি এইটা অ্যাকচুয়ালি কি, এই যে 273 প্লাস টি এটা কি, 273 প্লাস টি মানে এইটাকে লেখা হয় V0/273 যেমন ছিল তেমন থাকলো, আর এই যে 273 প্লাস টি এটাকে লেখা হয় ক্যাপিটাল টি দ্বারা, মানে কেলভিন স্কেলে তাপমাত্রা। তার মানে এটা কি, টি ইকুয়াল টু ক্যাপিটাল টি ইকুয়াল টু 273 প্লাস স্মল টি, মানে
ডিগ্রি সেন্টিগ্রেড, স্মল টিটাকে কি রিপ্রেজেন্ট করে? ডিগ্রি সেন্টিগ্রেড। তার সাথে 273 যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব কত না ক্যাপিটাল টি বা কেলভিন স্কেলের তাপমাত্রা। সবসময় আমরা জানি ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে যদি 273 যোগ করি, ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তার সাথে 273 যোগ করলাম কত হবে? 273 কেলভিন। 1 ডিগ্রি সেন্টিগ্রেড তার সাথে 273 যোগ করলে কত হবে? 274 কেলভিন। ডিগ্রি সেন্টিগ্রেড আর কেলভিনে কনভার্ট করার সূত্র হলো এইটা। তাহলে দেখো ভিটি সমান আমরা পাচ্ছি কি V0/273 ইন্টু টি, এই একটা আমরা সূত্র পেয়ে যাচ্ছি। দেখো এইটা হলো কেলভিন স্কেলে বা পরম স্কেলে বা কেলভিন স্কেলে, পরম স্কেলে চার্লসের সূত্রের গাণিতিক রূপ, চার্লসের সূত্রের গাণিতিক রূপ। তাহলে দেখো একটা জিনিস, এটা হচ্ছে পরম স্কেলে চার্লসের সূত্রের গাণিতিক রূপ, আর এই পর্যন্ত যেটা রেখে দিলে এইটা হচ্ছে নর্মাল স্কেলে বা সেন্টিগ্রেড স্কেলে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এইবার এই চার্লসের সূত্রের লেখচিত্রটা দেখব কেমন হবে। তো এই ডেটাটা থেকে দেখো লেখচিত্র আমরা দেখতে পাচ্ছি কি, ভিটি সমান V0/273। এই যে V0/273 এই টার্মটা একটা কনস্ট্যান্ট টার্ম। দেখো V0/273 মানে V0 একটা প্রাথমিক আয়তন আর 273 তো একটা সংখ্যা, তাহলে প্রথমে তার আয়তন ছিল হয় 10 লিটার হোক বা 15 লিটার হোক, সেইটাকে 273 দ্বারা ভাগ করা হচ্ছে, তাহলে ওটা একটা সংখ্যা। ওটার সাথে দেখো কোনো সম্পর্ক নেই, এটা V0/273 যেহেতু একটা ধ্রুবক রাশি, তাই এইটা যদি ধ্রুবক রাশি হয়, এই যে সূত্রটা কেমন হয়ে যাচ্ছে না ভিটি সমানুপাতিক টি। তার মানে টেম্পারেচার যদি বাড়াই বা উষ্ণতা যদি বাড়াই তাহলে তার আয়তনটা কি হচ্ছে না বাড়তে থাকছে, আয়তনটা ধীরে ধীরে বাড়তে থাকছে। তার মানে এটা একটা মূল বিন্দুগামী সরলরেখার লেখচিত্র পাচ্ছি। দেখো এইটাকে যদি আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ বলে অঙ্কন করি, এটা এক্স অক্ষ, এই দিক বরাবর টেম্পারেচার আর এই দিক বরাবর ভিটি বা আয়তন যদি হয়, তাহলে আমরা যে লেখচিত্রটা পেলাম সেটা কিন্তু এই রকম লেখচিত্র পেলাম। তাহলে আমরা যেটা পেলাম কি না মূল বিন্দুগামী লেখচিত্র পেলাম। ভিটি আর টির, ভিটিটা হচ্ছে আয়তন আর টিটা হচ্ছে উষ্ণতা। এইটা পরম স্কেলে লেখচিত্র, এটা ভুল হয়ে যায় তোমাদের, এটা হচ্ছে পরম স্কেলে চার্লসের সূত্রের লেখচিত্র, পরম স্কেলে লেখচিত্র। কিন্তু যদি চার্লসের সূত্রের লেখচিত্রটা পড়ে, একদম নর্মাল পড়ে যে চার্লসের সূত্রের লেখচিত্রটা লেখো, তখন কিন্তু আমাদের এই ফর্মুলা থেকে লেখচিত্রটা অঙ্কন করতে হবে। এই ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস T/273, এই ফর্মুলাটা থেকে ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস মাইনাস T/273। দেখো এইখানে একটা জিনিস ক্যালকুলেট করছি। দেখো যদি টেম্পারেচার কমাই, টেম্পারেচার কমাতে কমাতে বাড়ালে তো বাড়বে, এবার টেম্পারেচার ধরো কমাচ্ছি, কমাতে 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 -273 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসছি, তাহলে কি হবে? টির জায়গায় 273 ডিগ্রি সেন্টিগ্রেড বসবে, তাহলে এই টির জায়গায় আমি লিখলাম কি -273 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। তাহলে কি হবে? V0 ইন্টু 1 মাইনাস, আমার সব ফর্মুলাটা আছে কি 1 প্লাস T/273, এইবার টির জায়গায় বসবে -273, তাহলে টির জায়গায় যদি -273 বসে তাহলে এই প্লাসটাকে সরিয়ে দিয়ে আমরা লিখতে পারি -273। এবার দেখো এই 273 কেটে যাবে, তাহলে V0 ইন্টু 1 মাইনাস 1 মানে V0 ইন্টু 0, তার মানে কি হচ্ছে না 0। V-273 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন 0 হয়ে যাচ্ছে। যা বাবা, এটা কি জিনিস? দেখো আয়তন যখন আমরা টেম্পারেচার কমাচ্ছি দেখছি আয়তন কমছে, কিন্তু কমাতে কমাতে থিওরিটিক্যালি আমরা এমন একটা ভ্যালু পাচ্ছি -273 ডিগ্রি সেন্টিগ্রেড,
যে সেন্টিগ্রেড তাপমাত্রায় দেখো আয়তনটা 0 হয়ে যাচ্ছে, তার মানে কি তার কোনো আয়তন নেই। একটা 2 লিটার 20 লিটারের গ্যাসকে নিয়ে যদি আমি তার আয়তনটাকে কমাই, মানে ঠান্ডা করতে থাকি, কমাতে কমাতে যদি -273 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নিয়ে যাই, তার মানে তার আয়তন শূন্য হয়ে যাবে, অর্থাৎ 20 লিটার গ্যাস শূন্য হয়ে যাবে। এটা থিওরিটিক্যালি পসিবল, কিন্তু প্র্যাকটিক্যালি এইটা হয় না। মানে দেখা যায় যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আসার অনেক আগে এই গ্যাসটা স্টেট চেঞ্জ করে নেয়, মানে তরল কঠিন গ্যাসীয় অবস্থা থেকে সে তরল অবস্থায় পরিণত হয়। এবার তরল অবস্থায় তো আর চার্লসের সূত্র ভ্যালিড নয়, মানে চার্লসের সূত্র প্রযোজ্য নয়। তখন কিন্তু ওর যেহেতু এত আয়তন, মানে এত উষ্ণতা কমাচ্ছি, কমাতে কমাতে দেখা যায় যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড আসার অনেক আগেই ওই গ্যাসটা কিন্তু গ্যাসীয় স্টেটে আর থাকে না, বা গ্যাসীয় অবস্থায় আর থাকে না, তরল অবস্থায় পরিণত হয়। এবার তরল অবস্থায় তো যেহেতু আর চার্লসের সূত্র প্রযোজ্য নয়, তাই চার্লসের সূত্র ওখানে অ্যাপ্লাই করা যায় না। কিন্তু থিওরিটিক্যালি এই সূত্র থেকে আমরা দেখতে পাই যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এই জন্য এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে বলা হয় পরম উষ্ণতা বা অ্যাবসোলিউট টেম্পারেচার। পরম উষ্ণতা মানে এর নিচে পৃথিবীতে আর কোনো কম তাপমাত্রার এক্সিস্টেন্স নেই, বা পৃথিবীতে আর কোনো কম তাপমাত্রা নেই। যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে পৃথিবীতে সর্বনিম্ন তাপমাত্রা সম্ভাব্য কত হতে পারে, সেটা হবে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ওই জন্য একে বলা হয় পরম শূন্য উষ্ণতা, পরম বা চরম উষ্ণতাও বলা হয়, চরম উষ্ণতা। ঠিক আছে, যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আসার আগে সমস্ত গ্যাস শূন্য হয়ে যায়, সমস্ত গ্যাসের আয়তন -273 ডিগ্রি সেন্টিগ্রেডে শূন্য হয়ে যায়, তাই এটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা, যদিও এটা প্র্যাকটিক্যালি পসিবল নয়। ঠিক আছে, এইবার আমরা এই চার্লসের সূত্রের লেখচিত্রটা দেখব, যেটা সেন্টিগ্রেড স্কেলে। দেখো লেখচিত্রটা, চার্লসের সূত্রের লেখচিত্রটা অক্ষ দুটো একটু অন্যভাবে আঁকলাম। দেখো এক্স অক্ষকে দুদিকে দিয়ে দিলাম, মানে মাইনাসের দিকেও দিয়ে দিলাম। এইটা হচ্ছে মূল বিন্দু, এটা পজিটিভ এক্স অক্ষ, এই দিক বরাবর টেম্পারেচার কিন্তু সেন্টিগ্রেড স্কেলে, আর এই দিক বরাবর হচ্ছে আয়তন ভি টি। এবার দেখো যে এর আয়তনটা শূন্য হয়েছে কোন জায়গায়, -273 ডিগ্রি সেন্টিগ্রেডে। তো -273 ডিগ্রি সেন্টিগ্রেড মানে এটাই তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এর এই দিকে কমাতে 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 ধরলাম সাপোজ এইটা -273 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে এইখানে এর আয়তনটা শূন্য। তারপর আস্তে আস্তে টেম্পারেচার বাড়াচ্ছি, আয়তন বাড়ছে এবং বাড়তে থাকছে। তাহলে লেখচিত্রটা ঠিক এই রকম হবে। লেখচিত্র মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার কিন্তু একটা আয়তন থাকছে। কত আয়তন না, সেটাই V0, কিছু পরিমাণ একটা আয়তন থেকেই যাচ্ছে। এবং সেই আয়তনটা কখন শূন্য হচ্ছে না, কমাতে 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 যখন -273 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসছি, তখন আয়তনটা শূন্য হয়ে যাচ্ছে। বোঝা গেল? তো এটাই হলো চার্লসের সূত্রে সেন্টিগ্রেড স্কেলে লেখচিত্র। আর যদি পরম স্কেলে লেখচিত্র পড়ে, তাহলে কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা হবে। আর যদি পরম স্কেলে না পড়ে সেন্টিগ্রেড স্কেলে পড়ে, তখন মূল বিন্দুতে কিন্তু আয়তনটা শূন্য হচ্ছে না, মূল বিন্দুর আরও পিছনে এসে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তনটা শূন্য হয়ে যাচ্ছে। বোঝা গেল? এর রিয়েল এক্সাম্পলটা কি? রিয়েল এক্সাম্পল অনেক হতে পারে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। দেখো একটা বেলুন নেবে, সেই বেলুনটাকে ফোলাবে, ফুলিয়ে প্রচণ্ড রোদের মধ্যে রেখে দেবে, দিয়ে পর্যবেক্ষণ করবে, দেখবে আস্তে আস্তে বেলুনের আয়তনটা বড় হয়ে যাচ্ছে। বা এবার সেই বেলুনটাকে নিয়ে যদি ফ্রিজে রেখে দাও, 1 ঘন্টা পরে দেখবে সেই বেলুনের আয়তনটা কিন্তু কমে যাচ্ছে। কেন না, ঠান্ডা করলে গ্যাসের আয়তন কমে যায়, উষ্ণতার সঙ্গে সমানুপাতিক সম্পর্ক। টেম্পারেচার কমালে আয়তন কমে, টেম্পারেচার বাড়ালে আয়তন বাড়ে। আর একটা জিনিস, তোমরা ফানুসের উদাহরণটা দিলাম, যেটা ফানুস ওড়াও তখন কি হয়, ফানুসের নিচের যে মোমবাতিটা থাকে, সেই মোমবাতি আগুন জ্বেলে দিলে কি হয়, ফানুসের ভিতরের যে বায়ুগুলো থাকে সেগুলো গরম হয়ে যায়, তার ফলে ফানুসের আয়তনটা বড় হয়ে যায় এবং ফানুস উঠতে থাকে। আর একটা এক্সাম্পল কি, তোমরা একটা কোকোকোলার বোতল নেবে বা পেপসির বোতল, বা যে কোনো দোকান থেকে সোডা ওয়াটার বা সোডা জল, যেটা 3 টাকা করে বিক্রি হয়, দেখবে কাঁচের বোতল, ওই কাঁচের বোতল নেবে, নিয়ে দেখবে উপরে কাঁচের বোতল খালি করে,
মানে জল না থাকা অবস্থায় কাঁচের বোতল নেবে, নিয়ে তার উপরে একটা বেলুন দিয়ে দেবে, এমনি বেলুন, বার্থডে যে বেলুনগুলো ফোলাও সেই বেলুন একটা দিয়ে দেবে, দিয়ে এইবার কাঁচের গ্লাসটাকে একটা গরম জলের মধ্যে, ওই কাঁচের বোতলটাকে একটা গরম জলের মধ্যে আস্তে আস্তে রাখবে। দেখবে বেলুনটা কিন্তু হালকা হয়ে ফুলতে থাকবে। তার কারণ কি, ভেতরের যে বায়ুগুলো ছিল সেটা কিন্তু প্রসারিত হচ্ছে, তার আয়তনে প্রসারিত হচ্ছে, বা যেহেতু আয়তনে বাইরে বেরিয়ে আসতে পারছে না, তখন বেলুনটা কি করছে, ফুলে যাচ্ছে। ঠিক আছে, যদি বলো তো রিয়েল এক্সাম্পল নিয়ে আর একটা ভিডিও দেখিয়ে দেবো, তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখো এই চার্লসের সূত্র থেকে দুটো অঙ্ক এবার দেখো। বলছে একটি ফ্লাক্সের আয়তন 500 ml, স্থির চাপে ফ্লাক্সের তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বৃদ্ধি করে 35 ডিগ্রি সেন্টিগ্রেড করলে ওই ফ্লাক্স থেকে কত আয়তনের বাতাস বেরোবে। তো আগে দেখো ফ্লাক্সের আয়তনটা কত। ফ্লাক্সের আয়তন বলছে 500 ml, মানে প্রাথমিক যে আয়তনটা ছিল V1 কত, 500 ml। এইবার বলছে স্থির চাপে, মানে চাপ স্থির। বয়েলের চার্লসের সূত্রেই তো বলা আছে যে স্থির চাপ এবং নির্দিষ্ট ভরের। তাহলে দেখো চাপ স্থির মানে চাপের কোনো গল্প নেই। ফ্লাক্সের তাপমাত্রা কত ছিল, প্রথমে T1 যে তাপমাত্রা সেটা ছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেড, থেকে বৃদ্ধি করে 35 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়েছে, মানে T2 যেটা সেটা কত, 35 ডিগ্রি সেন্টিগ্রেড করলে ওই ফ্লাক্স থেকে কত আয়তনের বাতাস বেরোবে। তাহলে একটা ফ্লাক্স ছিল, তার আয়তন ছিল 500 ml, তার টেম্পারেচার ছিল 25 ডিগ্রি। এবার ফ্লাক্সটাকে গরম করা হচ্ছে, তাহলে তার আয়তন বাড়বে। তো সেই আয়তনটা কতটা বাড়বে আগে দেখব। তাহলে ফ্লাক্সটার V2 আয়তনটা কত হয় আগে দেখব। আর এই সমস্ত অঙ্কগুলো করার সময় তোমাদেরকে বলে রাখি যে টেম্পারেচারটাকে সবসময় পরম স্কেলে নিয়ে যাবে, মানে টেম্পারেচারকে সবসময় 273 দিয়ে যোগ করে নেবে, 273 দিয়ে যোগ করে কেলভিন স্কেলে করবে। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, তার সঙ্গে 273 যোগ করলে কত হবে, 5 3 8 7 2 9 আর 2 298 কেলভিন। আর এটা কত হবে, 35 ডিগ্রির সঙ্গে 273, এটা যোগ করলে কত হবে, 5 3 8 7 3 10 10 0 2 1 3 308 কেলভিন। এত হলো। এইবার দেখো আমাদের সূত্রটা জানা আছে কি, যে চার্লসের সূত্র থেকে আমরা পেয়েছি কি, দেখো এইখান থেকে চার্লসের সূত্র থেকে পেয়েছি কি না, ভিটি ইকুয়াল টু V0/273T। তার মানে এইটা কনস্ট্যান্ট, তার মানে V/T ক্যাপিটাল টি এইটাকে লিখতে পারি ধ্রুবক হিসাবে, বা কে দ্বারা এটাকে ধ্রুবক হিসাবে লেখা যায়, যেহেতু V0/273 এটা একটা ধ্রুবক রাশি। তাহলে এই V/T এইটা ধ্রুবক থাকবে সব সময়। তার মানে V/T যখন একটা V/T থেকে অন্য V/Tতে রূপান্তরিত করব, তখন সেই V/Tটা আর এই V/Tটা সমান হবে। তার মানে কি, যখন ধরো প্রথমে একটা আয়তন আছে, উষ্ণতা আছে একটা, সেটা V1, এটা T1 ধরলাম। তারপরে যে আয়তনটা হবে সেটা V2 ধরলাম, উষ্ণতাটা T2 ধরলাম। তারপরে যে আয়তনটা হবে সেটা V3 ধরলাম, উষ্ণতাটা T3 ধরলাম। তখন কি হবে, অ্যাকচুয়াল এর যে গাণিতিক ফর্মুলা সেটা কি হবে, V1/T1 ইকুয়াল টু V2/T2 ইকুয়াল টু V3/T3। এইটাই হচ্ছে ধ্রুবক আর কি, বোঝা গেছে? তো তোমাদের ফর্মুলাটা সবসময় মনে রাখতে হবে, এর V/T সমান ওর V/T, প্রাথমিকের V/T সমান অন্তিমের V/T। এইটা মনে রাখলে কিন্তু তোমাদের অঙ্ক করার কোনো অসুবিধা হবে না। তাহলে এখানে ওই সূত্রটা অ্যাপ্লাই করো। দেখো V1/T1 ইকুয়াল টু V2/T2। তো প্রাথমিক V1 কত, 500 ml। তাহলে প্রথমে লেখো 500/T1, T1 মানে 298 সমান V2 মানে কত, 308 V2 মানে 308 নয়, V2 মানে জানি না, বের করব, বাই T2 মানে কত, 308। এইটা যদি আমরা এবার V2টা বের করতে পারি, তো V2টা বের করতে গেলে কি করতে হবে, V2 ইকুয়াল টু হবে 500
ইন্টু 308/298। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে না 516.77 এত সিসি। এবার দেখো এত এমএল। এইবার দেখো কত আয়তনের বাতাস তাহলে বেরোবে, তো ছিল 500 ml, আয়তনটা হওয়ার কথা 516.77 ml। এবার দেখো এই আয়তনের বাতাসটা তো আর ফ্লাক্স তো আর বাড়বে না, তাহলে ফ্লাক্স থেকে বাতাসটা নিশ্চয়ই বেরোতে হবে। তার মানে কত আয়তনের বাতাস বেরোবে না, অর্থাৎ বাতাস বেরোবে কত না 516.77 থেকে বিয়োগ যাবে 500, তার মানে কত হবে না 16.77 এত মিলিলিটার বাতাস বেরিয়ে যাবে, 16.77 মিলিলিটার। এইটা এরপর দেখো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা অনেক ইজি প্রশ্ন, একই ফর্মুলা অ্যাপ্লাই করবে। দেখো কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে 0 ডিগ্রি থেকে 273 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করা হলে এর অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক নির্ণয় করো। সিম্পল ব্যাপার, নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে 0 ডিগ্রি, তাহলে প্রাথমিক উষ্ণতা কত T1 সমান হচ্ছে 0 ডিগ্রি, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর T2 অন্তিম উষ্ণতা কত 273। তাহলে প্রাথমিক 0 ডিগ্রি ছিল, অন্তিম 273, বাড়ানো হয়েছে 273 পর্যন্ত। উত্তপ্ত করা হলে এর অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক। এইবার কি বললাম না উষ্ণতাটাকে সবসময় কি করবে না তার সঙ্গে 273 যোগ করে কেলভিনে করবে, তাহলে 273 কেলভিন হলো, আর এটার সাথে আবার 273 যোগ করলে কত হবে 6 7 7 14 14 4 2 2 4 1 5 546 কেলভিন হলো। এবার দেখো এর প্রাথমিক আয়তনের সঙ্গে অন্তিম আয়তন, তো প্রাথমিক আয়তন জানি না, ধরলাম T1 উষ্ণতায় প্রাথমিক আয়তন হচ্ছে V1 এবং T2 উষ্ণতায় অন্তিম আয়তন হচ্ছে V2। এইবার V2 আর V1 এর মধ্যে কি সম্পর্ক সেটা বের করব। তো আমরা জানি কি V1/T1 = V2/T2, এটাই তো ফর্মুলা, চার্লসের সূত্রের এটা ফর্মুলা। তো এই ফর্মুলাটা থেকে যদি আমরা দেখো V1 এর জায়গায় কি লিখব, V1 এর জায়গায় V1 থাকবে, T1 এর জায়গায় কত লিখব 273, তাহলে V1/273 সমান V2 থাকবে বাই এটা T2 হবে, T2 জায়গায় কত হবে 546। শুধু ডেটা পুট করো, তাহলে V1 আর V2 এর মধ্যে সম্পর্ক। দেখো এইটা কাটাকাটি করলে কত হবে বলো তো 2 হবে, কারণ 273 এর সঙ্গে 273 যোগ করেই তো 546 পেয়েছি, তাহলে 273 দিয়ে 546কে কাটলে হবে 2। তাহলে V1 পেলাম কি সমীকরণটা V1 সমান V2/2, তার মানে 2V1 সমান V2, 2V1 সমান V2, এইটা পেয়েছি। তাহলে দেখো অন্তিম যে আয়তন, এটা তো অন্তিম, V2টা তো অন্তিম আয়তন, তাহলে অন্তিম আয়তন কি না প্রাথমিকের ডবল, তার মানে কি না অন্তিম আয়তনটা হবে প্রাথমিকের ডবল আয়তন। এইটাই হচ্ছে না আয়তনের সঙ্গে অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো, পরবর্তী কোনো ক্লাস নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করতে ভুলো না, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ, টাটা।